চীন সাধারণত কোথাও সামরিক উপস্থিতি তারা এখনো পর্যন্ত যাচ্ছে না। কিন্তু বাংলাদেশে তারা তাদের সামরিক বাহিনীর উপস্থিতি কনফার্ম করতে চাচ্ছে। তারা ভারতের সেভেন সিস্টারকে হুমকি দিতে চাচ্ছে। ভারতকে ভয় দেখাতে চাচ্ছে। বিনিময়ে বাংলাদেশে যা, যা দরকার অবকাঠামোগতভাবে করবে কিন্তু মাগনা নয়। চীন এরকম একটা জাতি যে জাতি আপনাকে ঋণ দেবে এবং সেই ঋণের বিনিময়ে আপনার সবকিছু ছিনিয়ে নেবে। শ্রীলঙ্কার মতো একটি দেশের একটা বন্দর নির্মাণ করার জন্য চীন অর্থ দিয়েছিল। শ্রীলঙ্কা সেটা দিতে পারেনি, সেই বন্দরটা তারা পুরোটা নিয়ে নিয়েছে। অ্যাবসলিউটলি নিয়ে নিয়েছে বন্দরটা। তো বাংলাদেশে যে চীনের অর্থ, চীনের সঙ্গে যে কোনো টাকা আনতে গেলে টনচ অফ মানি আপনি পাবেন, কিন্তু তার বিনিময়ে আপনাকে দিতে হবে এবং সেটাকে বন্ধক দিতে হবে। আগে যেভাবে বেনিয়ারা বা স্বর্ণকাররা স্বর্ণ রেখে আপনাকে সুদে টাকা দিতেন, চীন তদ্রূপ। আপনাকে অবশ্যই চীনের অর্থ দিয়ে কাজ করতে হলে সেই অর্থ ফেরত দিতে হবে এবং তার গ্যারান্টি স্বরূপ আপনাকে অনেক কিছু সেখানে জিম্মা রাখতে হবে। তিস্তা ব্যারেজ বলেন, পদ্মা ব্যারেজ বলেন, পদ্মা সেতু বলেন, আমাদের যে সকল মূল্যবান অবকাঠামো আছে সেগুলো চীনের কাছে দিয়ে তারপর আপনি টাকা পেতে পাবেন। আর চীনের সঙ্গে আপনি যখন এই সম্পর্কটা করবেন, আপনার অবস্থা হবে পাকিস্তানের মতো, আপনার অবস্থা হবে শ্রীলঙ্কার মতো, আপনার অবস্থা হবে মালদ্বীপের মতো। কিন্তু পাকিস্তান যেটি পেরেছে তাদের সামরিক বাহিনীর কারণে আমেরিকার সঙ্গে যুগপৎ সম্পর্ক রক্ষা করতে পেরেছে, কিন্তু আপনি বা আমরা এই পর্যায়ে এখনও পৌঁছিনি। এরপরে যে সমস্যাটা হবে সেটা হলো, চীনের সঙ্গে যদি আপনি এই কাজটি করতে পারেন তাহলে শুধুমাত্র মালদ্বীপ যেভাবে বা নেপাল, শ্রীলঙ্কা যেভাবে চীনের সঙ্গে বা মায়ানমার যেভাবে চীনের সঙ্গে বন্ধুত্ব করেছে, আপনার মডেলটা হবে ওইরকমই একটা মডেল। আর তখন পুরো রোহিঙ্গা সমস্যাটা আপনার ঘাড়ের উপর চলে আসবে। আমেরিকা এদেরকে অস্ত্র দেবে। দেশের মধ্যে মানে আপনি আমেরিকা যদি আপনার উপর চড়াও হয়, তাহলে ভারত সরাসরি এখানে আক্রমণ করে বসতে পারে এবং এখানে ভারত তখন আর কোনো মানে চোখ বুজে থাকবে না। সে মানে এখানে চীনের উপস্থিত মানে ভারতের সমস্ত ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। আজ সীমান্তে যে ঘটনাগুলো ঘটছে, পাহাড়ে যে ঘটনাগুলো ঘটছে, সমুদ্রে যে ঘটনাগুলো ঘটছে, দিল্লিতে, কলকাতাতে, আগরতলাতে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো কোনোটাই আমাদের ফেভারে নয়। আর এই বিষয়গুলো মোকাবেলা করার জন্য আমাদের আসলে এই মুহূর্তে কিছুই নেই। আমাদের সেনাবাহিনী অনেক বড় সেনাবাহিনী, সব ঠিক আছে, কিন্তু আর্মস অ্যামুনেশন বা ইরানের মতো আমরা মানে ২৪ ঘন্টা যুদ্ধ করব ভারতের সঙ্গে, এমনকি মায়ানমারের সঙ্গে সক্ষমতা আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। এই আধুনিকায়ন আমরা কখনো করিনি। আমরা শুধুমাত্র মানে তাদেরকে পোশাক দিয়েছি, বিলাসিতা দিয়েছি, তাদের যাতে মানে পেট স্ফীত হয়, মোটা তাজা হয় পেট, নিতম্ব, পাছা, এগুলোতে যাতে যথেষ্ট চর্বি জমে, মাংস জমে, সেই জিনিসগুলো আমরা করেছি। দামি বাড়ি, গাড়ি সব কিছু তারা যেন স্টাইল করে কথা বলে, ইংরেজিতে ফুটফাট করে এরকম। কিন্তু সত্যিকার অর্থে আপনি উত্তর কোরিয়ার একজন সৈনিককে দেখেন, এমনকি চীনের একটা সৈনিককে দেখেন, চুল থেকে পায়ের নখ পর্যন্ত একেবারে তারা যেদিন থেকে সৈনিক হিসেবে যোগদান করে বা জেন্টলম্যান ক্যাডেট হিসেবে তারা যেদিন কমিশন প্রাপ্ত হয়, সেই দিন তাদের যে চেহারা স্রোত থাকে, যেদিন রিটায়ার্ড করে তাদের ঠিক একই চেহারা স্রোত থাকে। আমাদের দেশে চমৎকারভাবে ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ট্রেনিং দেওয়া হয়, ওই পর্যন্তই। ট্রেনিংয়ের পরে ধীরে 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 তাদের ভাবসাব বাড়তে থাকে, পেট মোটা হয়, মানে কী যে অবস্থা বিশ্রী, মানে এটা দেখার মতো নয়। তো সেই দিক থেকে আমরা এই মুহূর্তে কারোর সাথে যুদ্ধ করার জন্য না, যেটা আমাদের সেনাপ্রধান বলেছেন, আমরা আসলে যুদ্ধ করি না, মানে যুদ্ধ যাতে না করতে হয় এজন্য আমরা তাদেরকে ভয় দেখাই বা আমরা ওইরকম একটা কাজ করি, এরকম নানা কথাবার্তা তিনি বলছেন এবং সেটা নিয়ে প্রচুর ট্রল হয়েছে। তো সেক্ষেত্রে চীন থেকে যদি আপনি খালি হাতে আসেন, আপনার রাজনীতি শেষ। চীন থেকে যদি আপনি চীনের কমিটমেন্ট নিয়ে আসেন, আপনাকে আমেরিকা এবং ভারতের যাকে বলা হয় সেই পরিপূর্ণভাবে তাদের যাকে বলা হয় সেই আগ্রাসন, আক্রমণ, তৎপরতা, অপতৎপরতা, চক্রান্ত সব কিছু আপনাকে মোকাবেলা করতে হবে। আর আওয়ামী লীগের মতো একটা বৃহৎ রাজনৈতিক দল, তাদের যারা নেতাকর্মী আছে সবাইকে নিয়ে মূলত ওত পেতে বসে আছে যে আপনি এই ভুলগুলো করবেন আর এরকম একটা পরিস্থিতিতে পড়বেন, আর অমনি আপনার ত্রুটি তারা চেপে ধরবে। দেশ কোথায় যে সফলতা পাবে, দেশের পরিস্থিতি কি হবে, এটা আমরা এখনো পর্যন্ত বলতে পারছি না। অর্থনীতি, কর ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা, আমলাতন্ত্র, সুশাসন, ন্যায় বিচার, সাংবাদিকতা থেকে শুরু করে এই অন্ততপক্ষে ২০ থেকে ৩০টি যে স্কোর রয়েছে, সেই স্কোরের
একটিও সরকারের পক্ষে নয়, রাষ্ট্রের পক্ষে নয়, জাতির পক্ষে নয়। সব জায়গাতে শুধুমাত্র খারাপ সংবাদ আসছে। আর সেই খারাপ সংবাদের মধ্যে আমাদের সেই প্রধানমন্ত্রী তিনি একটা স্টার্টআপ সফরের মাধ্যমে ২য় ধাপে তিনি চলে যাচ্ছেন আ চীন দেশে। সেখান থেকে তিনি কি হাতে আসেন, কিভাবে আসেন, কি নিয়ে আসেন, কি পরিণতি হয় সেটাই এখন দেখার বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।